অনেক বছর আগের কথা। ভাওয়াল রাজ্যের এক রাজপুত্র রামেন্দ্র নারায়ণ 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল তার গল্প সেখানেই শেষ। কিন্তু বহু বছর পরে হঠাৎ এক সন্ন্যাসী ফিরে এসে দাবি করলেন তিনিই সেই হারিয়ে যাওয়া রাজপুত্র রামেন্দ্র নারায়ণ। এই এক দাবি কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলা। শুরু হয়েছিল দীর্ঘ আদালত মামলা, তুমুল বিতর্ক আর এক রহস্যময় ইতিহাসের জন্ম। Hanging on, walking tall. Some days I got no use for it all. নমস্কার, আদাব। আমার সকল প্রিয় বন্ধুবর্গকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সেই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়িতে ঘুরবো আর জানবো এর সাথে সংশ্লিষ্ট ইতিহাস এবং কিভাবে এক রাজপুত্রের রহস্যময় প্রত্যাবর্তন এই রাজবাড়িকে ইতিহাসের পাতায় অমর করে দিয়েছে এই বিষয়ে। Working hard, making less. Some days are bad, bad at best. গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি শুধু একটি পুরনো রাজবাড়ি নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। একসময় এখানেই বাস করতেন ভাওয়াল জমিদার পরিবারের সদস্যরা এবং এখান থেকেই পরিচালিত হতো তাদের বিশাল জমিদারি। অন্যান্য অঞ্চলের ন্যায় ভাওয়াল অঞ্চলের নাম নিয়ে রয়েছে নানা মহলের নানা অভিমত। দিল্লির সম্রাট আকবরের সময় যে 12 জন ভূঁইয়া তৎকালীন বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন তন্মধ্যে অন্যতম ছিলেন পাঠান বংশোদ্ভূত ভাওয়াল গাজী। অনেকে মনে করেন ভাওয়াল গাজী যে এলাকা স্বাধীন রাজ্য সংস্থাপন করেছিলেন তার নাম অনুসারেই নাম হয়েছিল ভাওয়াল পরগনা। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে জমিদার ভাওয়াল গাজীর অধস্তন পুরুষ জমিদার দৌলত গাজীর দেওয়ান বা দিওয়ান হিসেবে কাজ করতেন জনৈক বলরাম। শ্রীকৃষ্ণ ছিলেন বলরামের পুত্র। জনশ্রুতি রয়েছে শ্রীকৃষ্ণ দানসূত্রে ভাওয়াল পরগনার 9 আনা হিস্সার অধিকার লাভ করেছিলেন। 1704 সালে শ্রীকৃষ্ণ ওরফে কৃষ্ণনারায়ণ নিজেকে ভাওয়ালের জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন। কৃষ্ণনারায়ণের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র জয়দেব নারায়ণ ভাওয়ালের জমিদারি লাভ করেন। জয়দেব নারায়ণের নামানুসারেই পীরবাড়ি মৌজার নামকরণ করা হয় জয়দেবপুর। বংশতালিকায় বলরাম রায় থেকে রাজা রামেন্দ্র নারায়ণ রায়ের শাসন জড়িত এই ভাওয়াল রাজ্য জুড়ে। রামেন্দ্র নারায়ণ রায় ছিলেন ভাওয়াল রাজবাড়ির জমিদার বংশের রাজকুমার। 3 ভাই মিলে তারা এই জমিদারির দেখাশোনা করতেন। 1909 সালে তিনি চিকিৎসা করার জন্য যখন দার্জিলিংয়ে গমন করেছিলেন সেখানেই 25 বছর বয়সে তার মৃত্যু হয় বলে মনে করা হয়। এমনকি তার শবদেহ দাহ করা হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠানও পালিত হয়। এমনটা বলা হয় যে শিলাবৃষ্টির কারণে তার দাহকার্যে ব্যাঘাত সৃষ্টি হয় এবং এই শিলাবৃষ্টি হতে বাঁচার জন্য শেষকৃত্যে অংশ নেয়া ব্যক্তিরা যখন অন্যত্র চলে যায় তখনই নাকি তার মৃতদেহ গায়েব হয়ে গিয়েছিল। আর এরই প্রমাণ মিলে যখন 1920 থেকে 21 সালের দিকে ঢাকার বাকল্যান্ড বাঁধের কাছে সর্বাঙ্গে ছাই মাখা এক সন্ন্যাসীর আগমন ঘটে। গুজব রটে যায় যে রামেন্দ্র নারায়ণের প্রত্যাবর্তন ঘটেছে, আর এর জেরেই শুরু হয় ঐতিহাসিক সন্ন্যাসীর মামলা। এই মামলার ছিল 2টো ধাপ। প্রথম মামলায় ভাওয়াল সন্ন্যাসী ভাওয়াল রাজবাড়ির সম্পত্তির অধিকার দাবি করেন বিভাবতী দেবী, যিনি কিনা ছিলেন রামেন্দ্র নারায়ণের স্ত্রী। এবং দীর্ঘ শুনানিতে বিচারক রায় দেন যে সন্ন্যাসী প্রকৃত রামেন্দ্র নারায়ণ, ফলে প্রথম মামলায় তিনিই জয়ী হন। দ্বিতীয় মামলার জের ছিল প্রথম মামলার রায় মেনে না নিয়ে বিভাবতী দেবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও তার আপিল খারিজ করে দেয়। ফলে তার দাবি চূড়ান্তভাবে স্বীকৃতি পায়, মানে রামেন্দ্র নারায়ণই জিতে যায়।
জনপ্রিয় সংস্কৃতিতেও ছাপ রয়েছে ভাওয়াল সন্ন্যাসী মামলার, আর এরই প্রমাণ হিসেবে রয়েছে দুটো বিখ্যাত চলচ্চিত্র যার নাম সন্ন্যাসী রাজা এবং এক যে ছিল রাজা। ভাওয়াল সাম্রাজ্যে মাধব বাড়ির উল্লেখ রয়েছে, যেখানে ছিল রাধা মাধবের প্রতিমা। রাধা মাধবের প্রতিমাটি ছিল পাথরের, হয়তো এই কারণে এখানেও মাধব মন্দিরের দেখা পাওয়া যায়। পরিশেষে একটা কথা বলতেই হয়, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সকল ক্ষেত্রেই এক অনন্য নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে ভাওয়াল রাজার বাড়ি, যা কিনা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বাড়ির সাথেই জড়িত আরেক ঐতিহাসিক স্থান ভাওয়ালের রাজ শ্মশানেশ্বরী মন্দির, যার সম্পর্কে জানতে হলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে হবে এই পরিবারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।